শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আমি মাসুম রাব্বি। রাজধানীতে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীরাও ইট পাটকেল ছোড়ে, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। এদিকে বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন দুই উপদেষ্টা। জানানো হয়, অংশীজনদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারই সিদ্ধান্ত জানানো হবে দাবি দেওয়ার বিষয়ে। এছাড়া হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর আগে সকাল 11:30টায় মিছিল নিয়ে বুয়েট থেকে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ করে শাহবাগ মোড়। এতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ এড়িয়ে বৃহস্পতিবার নতুন কর্মসূচি দেওয়া হবে। গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। যেসব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা হায়ার করে সংস্থা, যেমন এই যে এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এবং যৌক্তিক দাবি মেনে নিতে সরকারকে অনুরোধ করেছেন বুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। আন্দোলনের সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরতেও অনুরোধ করেন তিনি। পুলিশি হামলার প্রতিবাদ ও সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বুধবার বিকেলে শাহবাগ থেকে 5 দফা ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত হেনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রুয়েট, চুয়েট ও কুয়েটে। বুধবার বিকেলে ক্যাম্পাস থেকে মিছিল বের করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। তারা নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নেন, পরে সেখানে চলে বিক্ষোভ। এ সময় বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান তারা, দাবি জানান সুষ্ঠু বিচারের। বিকেলে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা। তারা বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান, দাবি জানান ঘটনার সুষ্ঠু তদন্ত ও 3 দফা মেনে নেয়ার। এদিকে সড়ক অবরোধের কারণে যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছেন বিক্ষোভ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান তারা, পাশাপাশি 3 দফা দাবি মেনে নেয়ার তাগিদ দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটেও। বিকেলে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে কুয়েটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে চলে বিক্ষোভ। বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষোভ জানান তারা। সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। সংবিধানের 13শ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে এ কথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সুসংহত হবে গণতন্ত্র। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আপিল বিভাগের রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে আনা হয় 15শ সংশোধনী। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়।
5 আগস্টের পট পরিবর্তনের পর এই ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি পক্ষ। দুদিন শুনানি শেষে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে। তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন? বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। আমি মনে করি যে আমরা সঠিক পথে আছি। আমরা ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করা হয়েছে অনেকগুলো ঠুনকো যুক্তি দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে ইসি। এ নিয়ে বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার, এমনটাই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনী সীমানার দাবি আপত্তি নিষ্পত্তির শুনানি শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। শুনানির শেষ দিনে 12টি জেলার 18টি সংসদীয় আসনের শুনানি হয়। শুধু সাথিয়াকে নিয়ে পাবনা 1 আসন গঠনের দাবি জানান জামাত নেতা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন। এদিন ইসি প্রকাশিত খসড়া সীমানায় সমর্থন জানায় বিএনপি। তবে সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছে শুনানিতে। এছাড়া কুড়িগ্রাম 4 আসনের বাসিন্দারা 2014 সাল অনুযায়ী চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম 3 আসনের সাথে যুক্ত করার আবেদন জানান। ভাঙ্গা উপজেলাকে বাদ দিয়ে ফরিদপুর 4 আসন পুনর্বহালের দাবি জানায় আবেদনকারীরা। এছাড়া শরীয়তপুর 3 আসনও 2001 সাল অনুযায়ী করার দাবি আসে শুনানিতে। শুনানিতে প্রাধান্য পায় ভৌগোলিক অখণ্ডতা, ভোটার সংখ্যা, সংসদীয় আসনের অধীনে থাকা ইউনিয়নের দূরত্ব। আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। আওয়ামী লীগ ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি আদায়ের নামে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক ইস্যু। বক্তারা বলেন, বিশেষ দলের ক্ষমতার জন্য নয়, রাজনৈতিক নৈরাজ্য এড়াতে নির্বাচন প্রয়োজন। এ সময় বক্তারা বলেন, 24-এর অভ্যুত্থান বেহাত হওয়ার আশঙ্কা আছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান তাদের। মির্জা ফখরুল দাবি করেন, সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশ ক্যাশলেস সামিটে তিনি এ কথা জানান। ডাক বিভাগের এই প্রতিষ্ঠান চালানোর সক্ষমতা নেই উল্লেখ করে গভর্নর বলেন, সর্বোচ্চ জায়গা থেকে সিদ্ধান্ত এসেছে, নগদের জন্য নতুন বিনিয়োগকারী খোঁজা হবে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে বলেও জানান তিনি। এমএফএস সার্ভিসে ক্যাশ আউটের ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ক্যাশ করার সুবিধা আরও কমিয়ে আনতে হবে যেন মানুষ ডিজিটাল ওয়ালেট ব্যবহারে বাধ্য হয়। মোবাইলে পেমেন্ট করলে গ্রাহক যেন আরও সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য এমএফএস অপারেটরদের পরামর্শ দেন তিনি। নগদের স্টোরি টু কাট ইট শর্ট, we have decided at the highest level that we are going to privatize Nagad and bring new investors. আমরা হয়তো সপ্তাহ খানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। We want to take it out of পোস্ট অফিস তো এটা চালানোর সক্ষমতা নাই, সেটাকে বিবেচনায় নিয়েই আমাদেরকে টেকনোলজি প্রোভাইডার একটা কোম্পানিকে নিয়ে আসতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করেন প্রার্থীরা। প্রচারণায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকম কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাস প্রাঙ্গণে নিয়ম বহির্ভূতভাবে টাঙানো ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু হয়েছে। কয়েকটি প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে সেনাবাহিনী নামানো মশা মারতে কামান দাগানোর মতো অবস্থা। এছাড়া এরই মধ্যে কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠায় সতর্ক করেছে কমিশন। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 471 জন প্রার্থী। আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কমিশন আচরণবিধি সেট করার মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু কে আচরণবিধি লঙ্ঘন করলো, কে কি করলো সেটা তাদের দর্তব্যের বিষয় না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি পদে পদে এখানে নানান সমস্যা তৈরি করতে থাকে, পদে পদে রেস্ট্রিকশন ক্রিয়েট করতে থাকে, তাহলে ভোটারদের জন্য যেমন এটা এক সমস্যা, একই সাথে প্রার্থীদের জন্য এটা একটা বড় ধরনের ভোগান্তি। আমরা বারবার বলছি একটি সুস্থ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পেছানোয় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। নতুন তারিখ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে। রাতে আরেক দফা পরিবর্তন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় 25 সেপ্টেম্বর। ভোট গ্রহণের তারিখ পেছানোর খবরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এ সময় নির্বাচনের নতুন তারিখ প্রত্যাখ্যান করেন তারা। ডাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবিরও। পরে রাতে আরেক দফা তারিখ পরিবর্তন করা হয়। এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ছাত্রদল। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। এছাড়া চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া 13 জন আপিলের পর প্রার্থীতা ফিরে পেয়েছেন। যে নির্বাচন পিছিয়ে দিয়েছে, এতে করে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে এই নির্বাচন কমিশন একটি মাত্র দলের পারপাজেই সার্ভ করেছে। নির্বাচন কমিশনও তারা বলছিল যে তারা সঠিকভাবে তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন, তাহলে মানে তারিখ কেন পিছাতে হচ্ছে সেটা একটা প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি ওই ফ্যাসিস্টের দোসরদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। চাকসুর তফসিলটাকে বানচাল কিংবা আরো দীর্ঘায়িত করার জন্য একটা মহল থেকে কি পায়তারা চালানো হচ্ছে। প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফার প্রতিবাদে মশাল মিছিল করেছে চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নগরের 2 নম্বর গেট পর্যন্ত মিছিল বের করেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের 3 দফা দাবিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণ সহ 7 দফা দাবিও তোলেন কারিগরি শিক্ষার্থীরা। তারা যে আমাদের 10ম গ্রেড নিয়ে যে হাইকোর্টে যে রিট করছে তার প্রতিবাদে হচ্ছে আমাদের আজকের এই মশাল মিছিল। কিছু অটোপাস ইঞ্জিনিয়ার তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লাগছে এবং তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কিছু অযৌক্তিক এবং সাংঘর্ষিক কিছু দাবি নিয়ে আসছে। যথাসময়ে নির্বাচন চাইলে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনমুখী, তাই আগামী দিনগুলো চ্যালেঞ্জিং। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে, তৈরি হবে কঠিন পরিস্থিতি। রাজনৈতিক দলগুলো মিলেমিশে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেবে বলে প্রত্যাশা করেন উপদেষ্টা। অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে এবং এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু।
বুধবার বিকেলে কুমিল্লার 14 গ্রাম উপজেলা মাঠে আয়োজিত 14 গ্রাম পৌর ও উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এমন সরকার ছাড়া দেশে কলকারখানা হবে না, আর্থসামাজিক উন্নয়ন আসবে না। গণতান্ত্রিক সরকার নেই দেখেই মব তৈরি করে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন বরকতুল্লাহ। এ সময় পিআর পদ্ধতির নামে যারা ভোট বানচাল করতে চায় তাদেরও সমালোচনা করেন তিনি। নির্বাচিত সরকার ছাড়া দেশের সুশাসন আসবে না, দেশের উন্নয়ন হবে না, দেশে কলকারখানা হবে না, আজকে সামাজিক উন্নয়ন হবে না। আজকে মব সৃষ্টির নামে 20-50 জন 100-2 জন লোকে যে কোনো লোকের ঘর বাড়ি ভেঙে বলছেন, যে কোনো মানুষকে হত্যা করছেন। এটা মগের মূল লোক, এটা আফ্রিকা নয়। এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার বিকল্প নেই। এক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিচ্ছে সরকার। বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় এমন কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শিল্প খাতে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোক্তাদের সহায়তা দেবে সরকার। জানান, বৃত্তাকার অর্থনীতিতে বহুমুখিতা দরকার। অনুষ্ঠানে পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী এমন 10 স্টার্টআপ উদ্যোক্তার প্রতিজনকে 5 লাখ টাকা করে অর্থ সহযোগিতা দেয়া হয়। সার্কুলার ইকোনমিক মডেলস বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তর জরুরি। এটি একটি কৌশলগত প্রয়োজনীয়তা। আমাদের অবশ্যই প্রযুক্তি, নীতি এবং অংশীদারিত্বে বিনিয়োগ বাড়াতে হবে, যা আমদানি নির্ভরতা কমিয়ে আনবে, সবুজ বিনিয়োগ আকর্ষণ করবে, একই সঙ্গে বাড়াবে রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা। To a circular economy is not optional, it's a strategic necessity, it's a must. কক্সবাজারের সেন্ট মার্টিনে নাফ নদী থেকে 7 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার দুপুরে সীতা নামক এলাকায় সাগরে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করা হয়। স্থানীয়রা জানায়, সেন্ট মার্টিনের দক্ষিণে সাগরে জাল ফেলে মাছ ধরার সময় স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ে, ধাওয়া দেয় নৌযানটিকে। এরই মধ্যে 7 জেলেকে নৌযান সহ ধরে নিয়ে মিয়ানমারে চলে গেছে আরাকান আর্মির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। ঊর্ধ্বতন মহলে জানিয়ে জেলেদের উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান তিনি। ভারতীয় ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সাধন কুমার মণ্ডল নামে একজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মাগুরার বাসিন্দা সাধন কুমার মণ্ডল দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছিল। বিশেষ করে চিকিৎসা নিতে যাবেন এমন ব্যক্তিদের টার্গেট করে জরুরি ভিসা করে দেয়া, ডাক্তারের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দেয়া সহ নানা ধরনের প্রতারণা করছিল সে। ভুক্তভোগীদের অভিযোগ, তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী এর আগে ভারতীয় ভিসা দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বদরুল আলম নামে আরেক প্রতারককে গ্রেফতার করা হয়। ভিসার জন্য দালালদের না ধরে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার। চট্টগ্রামে থানা থেকে লুটের অস্ত্র সহ বাগেরহাটের মোংলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে মোংলা শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামাল হাওলাদারকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মালগাজী এলাকার নিজ বাড়ি থেকে 7.62 মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি চট্টগ্রাম ইপিজেড থানা থেকে খোয়া যাওয়া বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা কামাল চাঁদপাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।